ॐ स्थापकाय च धर्मस्य सर्वधर्मस्वरूपिणे अवतारवरिष्ठाय रामकृष्णाय ते नमः। ॐ जननीं शारदां देवीं रामकृष्णं जगद्गुरुं पादपद्मे तयो श्रुत्वा प्रणमामि मुहुर्मुहुर्। जय যোগানন্দ জয়, জয় শ্রী যোগীন। মাতৃসেবা ব্রত ত্যাগ তপস্যা কঠিন। আজকে আমরা একটু স্বামী যোগানন্দের অনুধ্যান করব। এই রকম মহাপুরুষের আমরা যত অনুধ্যান করি তত আমাদের মঙ্গল। তাই জন্যে আমরা আজ অল্পের মধ্যে স্বামী যোগানন্দ মহারাজের একটু অনুধ্যান করব। ঠাকুর বলছেন, একদিন বিয়ে করেছিস তো কি হয়েছে, এখানকার আশীর্বাদ করলে একটা কেন, তুই যদি 1,00,000টা বিয়ে করিস তোর কিচ্ছু হবে না। দেখুন, ঠাকুর বলছে এই কথা কাকে বলেছেন? ঠাকুর বলেছেন এই যোগীন মহারাজকে, স্বামী যোগানন্দকে, যার পূর্বাশ্রমে নাম ছিল যোগীন্দ্রনাথ রায়চৌধুরী। পিতা ছিলেন নবীনচন্দ্র চৌধুরী। এরা ছিল কলকাতার কেন, এই আমাদের বাংলার বিখ্যাত জমিদার বংশ সাবর্ণ চৌধুরীদের ফ্যামিলি। খুব বড় ফ্যামিলি, খুব নামি দামি ফ্যামিলি। এক কথায় তখনকার দিনে বাংলায় সবাই তাকে চিনত, তাদের ফ্যামিলিকে। এই যোগীন মহারাজ সম্বন্ধে স্বামীজি বলেছেন যে আমাদের ভেতর যদি ঠিক কেউ কামজয়ী থাকে তো সে হচ্ছে এই যোগীন। আর নিরঞ্জনানন্দ মহারাজ বলেছেন যে যোগীন আমাদের মাথার মণি। ঠাকুরের কাছে ঠাকুরের চেলা চামুণ্ড যখন আসতো, তাদের সম্বন্ধে জগন্মাতা সব দেখিয়ে দিত। এই যোগীন মহারাজ সম্বন্ধেও ঠাকুরকে দেখিয়ে দিয়েছিলেন যে ঠাকুরের কাছে যে 6 জন ঈশ্বরকোটি আসবে তার মধ্যে যোগীন মহারাজ অন্যতম। তিনি ছিলেন ঠাকুরের নির্দেশিত ঈশ্বরকোটি। যোগীন মহারাজের পিতাও ছিলেন খুব ধ্যান জপ এই ধরনের মানুষ। জপ তপ, গঙ্গা স্নান, ধর্মকর্মে খুব মন ছিল। এই জন্যে অত বড় ফ্যামিলির হওয়া সত্ত্বেও টাকা পয়সা সম্বন্ধে তার অত হুঁশ ছিল না। এই জন্যে পরিবারে আর্থিক সচ্ছলতাও তাদের বিশেষ ছিল না। পিতা তাকে আগরপাড়া মিশনারি স্কুলে ভর্তি করে দিয়েছিলেন। যোগীন মহারাজ বরাবরই নির্জনতা প্রিয়। নির্জন একান্ত হলে তার মন চলে যেত কোথায়, তার মনের আর কোনো হুঁশ থাকতো না। এই রকম ছোটবেলা থেকেই এই রকম ছিলেন। আর ব্রাহ্মণ সন্তান হওয়ায় উপনয়ন যখন হলো, উপনয়নের পর পুজোর অধিকার পেয়ে গেলেন। আরও বেশি করে এই জিনিসটা প্রকাশ পেল। ঠাকুর ঘরে বসে পূজা পাঠ ধ্যান, এইতে আরও ধ্যান তন্ময়তা আরও বেড়ে গেল। পিতা
দেখছেন, সব লক্ষ্য রাখছেন, কিছু বলছেন না। আর যোগীন মহারাজদের বাড়ি ছিল দক্ষিণেশ্বরের খুব নিকটে, আর উনি বাল্য বয়স থেকেই ঠাকুরের সঙ্গে যোগাযোগ করতেন, দক্ষিণেশ্বরে যেতেন, ঠাকুরের সঙ্গে যোগাযোগ ছিল। ওই যে কেশবচন্দ্র সেন ঠাকুর সম্বন্ধে অনেক কিছু প্রচার করেছিলেন, সেই প্রচারে ঠাকুরের নাম যোগীন মহারাজ শুনেছিলেন। সেই দক্ষিণেশ্বরে তখন থেকেই যাবার জন্যে খুব গিয়ে ঠাকুরের সঙ্গে দেখা করার জন্যে উদ্গ্রীব হয়েছিলেন। কিন্তু বড় পরিবারের ছেলে তো, যেচে গিয়ে কিভাবে কথা বলবেন, কি বলবেন, এই দোটানায় ঠাকুরের সঙ্গে আর কথা বলার সুযোগ হয়ে উঠছে না। একদিন গেছেন, গিয়ে দেখে দক্ষিণেশ্বর মন্দিরে একজন সামান্য পোশাক পরিচ্ছদ পরে একজন লোককে দেখেছিলেন। তিনি বলেছিলেন, ভেবেছিলেন বুঝি মালি বাগানের, বললেন, ওই ফুলটা বাপু তুমি আমায় তুলে দেবে? তা সে মালি ফুলটা তুলে দিয়েছিল। পরে আবার একদিন দক্ষিণেশ্বরে গেছেন, সেদিন ভাগ্যক্রমে ঠাকুরেরই ঘরের সামনে এসে গেছেন। এসে দেখছেন যে সেই যে মালি, সে তক্তাবশে বসে আছেন, আর তক্তাবশের নিচে অনেক লোক বসে আছে আর ধর্মকথা শুনছেন। তখন যোগীন মহারাজের আর বুঝতে বাকি রইল না, সেই যে মালি সেই হচ্ছেন পরমহংসদেব। উনি ঘরে ঢুকছেন না, বাইরে দাঁড়িয়ে আছেন পাশটিতে। ঘরের সেই মালি একটা লোক দিয়ে ডেকে পাঠালো যে ওই যে ঘরের পাশে দাঁড়িয়ে আছে দরজার পাশে, তুমি তাকে ডেকে আনো, বলো আমি ডাকছি। তখন যোগীন মহারাজ বাধ্য হয়ে ঠাকুরের কাছে গেলেন। ঠাকুর তাকে বসতে বললেন, আর তার পরিচয় জিজ্ঞেস করলেন। পরিচয় জিজ্ঞেস করে বলল, ও তুমি তো আমাদের পাড়ার লোক গো, তুমি অনেক সেই জমিদার বাড়ির ছেলে, বড় বংশ, ব্রাহ্মণ সন্তান, তোমার লক্ষণও ভালো, তোমার হবে, তুমি আসবে আমার কাছে মাঝে মাঝে। সেই এক কথা, আবার আসবে আমার কাছে। যে আবার আসবে বলাতে মাস্টারমশাই তার প্রেমে পড়ে গেছিলেন। যোগীন মহারাজও এই আবার আসবে বলাতে ঠাকুরের প্রতি একটা কেমন টান অনুভব করলেন। সেই টান আর ছাড়তে পারলেন না। আসতেন, খুব নিভৃতে আসতেন, যাতে কেউ না দেখতে পায়, কেউ না জানতে পারে। ভয় ছিল, জানতে পারলে বাবা মা যদি আসতে না দেয়। যাই হোক, ঠাকুরের কাছে আসা যাওয়া করতেন, ঠাকুরের থেকে উপদেশ নিতেন, জপ ধ্যান করতেন। এদিকে সংসারের আর্থিক সচ্ছলতা ছিলই না, উপরন্তু আরও কমে যেতে লাগলো। তখন ভাবলেন, কি করি? ঠাকুর বলেছেন, কামিনী কাঞ্চন ত্যাগ না করলে ঈশ্বর লাভ হবে না। খুব দোটানায় পড়েছেন। শেষ অবধি ঠিক করলেন যে তিনি বিবাহ করবেন না, কিন্তু মা বাবার জন্যে রোজগার করে মা বাবাকে, যাতে সংসারে আর্থিক সচ্ছলতা এসে যায়, মা বাবার জন্যে চাকরি স্বীকার করবেন। এই কথা বাবা শুনে খুব খুশি হলেন, আর যোগীন মহারাজকে তার এক পূর্বাশ্রমের আত্মীয়র কাছে কানপুরে পাঠিয়ে দিলেন। কানপুরে গেলেন, চাকরি তো হচ্ছে না, আরও
নির্জন পরিবেশে ধ্যান ভজনই বেশি হচ্ছে। আত্মীয় চিঠি লিখে দিলেন, ছেলেকে যদি সংসারে রাখতে চাও এক্ষুনি বিবাহের ব্যবস্থা করো, নালে ছেলে তোমার বয়ে যাবে। বাবা তো শুনে মহা চিন্তিত হয়ে একটা পাত্রী ঠিক করলেন, আর ওদিকে চিঠি দিলেন, তোমার মায়ের খুব অসুখ, তুমি শীঘ্র চলে এসো। চিঠি পেয়ে যোগীন মহারাজ এসে দেখেন মা তো সুস্থ, বাড়িতে একটা উৎসবের আমেজ, জানতে পারলেন তার বিবাহ হবে। বিবাহ তো করবেন না। মা বললেন, দেখ তুই বিবাহ কর, তার মুখ চেয়ে কর, তুই যদি বিবাহ না করিস তার মুখ পুড়ে যাবে। তখন বাবার মুখ চেয়ে বিবাহ করলেন। বিবাহ করলেন আর মনে চিন্তা হলো, আর তো আমার সংসারী হয়ে গেছি। তিনি বলেছিলেন কামিনী কাঞ্চন ত্যাগ করতে বললেন, আমি তো বিবাহিত, আর কোনো দিন এ মুখ আমি দক্ষিণেশ্বরে দেখাবো না। ঠাকুরও শুনলেন বিয়ে হয়ে গেছে। ঠাকুর অনেক লোক দিয়ে ডেকে পাঠান, কাকস্য পরিবেদনা, উনি আসেন না। তখন ঠাকুর ঠিক করলেন তার আঁতে ঘা দিতে হবে। বললেন, দেখো তোমাদের ওই যে ছেলেটা আছে না, ও এখানকার কিছু টাকা নিয়ে গেছিল, খরচাপাতি করে তার হিসেব দিচ্ছে না। এ কি বলো তো? টাকা নিলে হিসেব তো বুঝিয়ে দিতে হয়। অত বড় বংশের ছেলে, এইভাবে তার আঁতে ঘা দিলেন। মনে খুব ব্যথা পেলেন। বললেন, ঠিক আছে, একদিন যাব, পয়সাটা বুঝিয়ে দিয়ে চলে আসব। তার কাছে 4 আনা মতো টাকা ছিল, 4 আনা মতো পয়সা ছিল ঠাকুরকে দেবার মতো। গেলেন দক্ষিণেশ্বরে। ঠাকুর বসে আছেন দিগম্বর হয়ে। বলেছেন, তুই এসছিস? তখন ওই কথাটা বলেছিলেন, তুই বিয়ে করেছিস, বেশ করেছিস, একটা কেন 1,00,000টা বিয়ে কর, এখানকার যদি আশীর্বাদ থাকে তোর কিচ্ছু হবে না। উনি শুনে তো বুকে বল পেলেন, নতুন জীবন পেলেন, আবার ঠাকুরের কাছে আসা যাওয়া শুরু করলেন। সংসারে টান আরও কমে যাচ্ছে। পিতামাতা মোটেই সন্তুষ্ট হলেন না। বললেন, তুই বিবাহ করেছিস, তোর সংসারে তো একটা কর্তব্য আছে, তুই সংসার দেখছিস না? তা মা বলল, এই কথা মায়ের শুনে উনি বললেন, আমি তো তোমার মুখ চেয়ে বিয়ে করেছি। বলল, রেখে দে ওসব কথা, সবাই বলে ওই কথা, মার মুখ চেয়ে বিয়ে করে, কেউ কি কাউর মুখ চেয়ে বিয়ে করে? কেন বিয়ে করেছিলি? খুব মনে দুঃখ পেলেন যোগীন মহারাজ। চুপ করে রইলেন, আর কোনো কথা বললেন না। কিন্তু ঠাকুরের কাছে আসা যাওয়া আরম্ভ যেমন করেছিলেন সেইভাবে করেই যাচ্ছেন। কি করে বাড়ির লোক কিছু বুঝতে পারছে না, আর উনিও ঠাকুরের কাছে আসছেন। ঠাকুরের কাছে আসছেন, ঠাকুরের সেবা করছেন, ঠাকুরের টুকিটাকি কাজ করে দিতেন। ঠাকুরের পা ফুলত। ঠাকুরকে ডাক্তার বলেছিল লেবুর রস খেতে, তা লেবু এনে দিতেন, ঠাকুরও লেবুর রস খেতেন। একদিন লেবু এনেছেন, ঠাকুর আর গ্রহণ করছেন না লেবুটা। জানতে পারলেন কি ব্যাপার, ঠাকুর লেবুটা গ্রহণ করছেন না। খোঁজ নিয়ে জানলেন সেই দিনই বাগানের মালিক লিজ দিয়ে দিয়েছে। সুতরাং তাকে না জানিয়ে তো লেবু এনেছেন, ওই লেবু তো ঠাকুর গ্রহণ করতে পারবেন না। যোগীন মহারাজ আশ্চর্য হয়ে গেলেন। ভাবলেন, সত্যিই তো,
তাই তো আমার অন্যায় হয়েছে। আর যোগীন মহারাজের খাওয়া দাওয়া সম্পন্নে খুব বাছ বিচার ছিল। যার তার হাতে খেতেন না, যেখানে সেখানে খেতেন না। ঠাকুর জানতেন, কিছু বলতেন না। একদিন ঠাকুরের সঙ্গে বেরিয়েছে, এখানে গেছেন, অন্য ভক্তের বাড়ি গেছেন, সারাদিন কিছু খাওয়া হয়নি। কারু বাড়িতে তো খেতেন না, সামান্য জলযোগ করে বেরিয়েছেন। শেষকালে বলরাম মন্দিরে এসছেন, বলরাম ঘোষের বাড়িতে। বলছে, বলরাম দেখো, এর সকাল থেকে খাওয়া দাওয়া হয়নি, তুমি কিছু জলযোগ করো। যোগীন মহারাজ দেখলেন ঠাকুর তার বাড়ি খায়। যোগীন মহারাজ খেয়ে নিলেন। সেই থেকে বলরাম মন্দিরে যোগীন মহারাজ খাবার খেতেন। একবার কি হয়েছে, যোগীন মহারাজ ঠাকুরকে দেখতেন, কিন্তু সব সময় বাজিয়ে নিতে চেষ্টা করতেন সব কিছু। ঠাকুর রাত্রিবেলা যোগীন মহারাজ সেদিন ঠাকুরের কাছে আছেন। রাত্রির বেলা ঘুম ভেঙে গেছেন, দেখছেন ঠাকুর নেই। যোগীন মহারাজ বুঝলেন নিশ্চয়ই ঠাকুর সহধর্মিণীর কাছে গেছে। যেমন সবাই যায়, এটা কিছু দোষণীয় নয়। যোগীন মহারাজ ঘর থেকে বেরিয়েছেন, বেরিয়ে দরজায় দাঁড়িয়ে আছেন। দেখে ঠাকুর চটি জোড়া পরে পটপট করতে করতে সেই এর থেকে ফিরছেন, পঞ্চবটির কাছ থেকে। চাঁদের আলো, ঠাকুর দূর থেকে দেখতে পেয়েছেন যোগীন মহারাজকে। আর যোগীন মহারাজ হঠাৎ চোখ পড়ে গেছে নবতের দিকে। দেখেন মা সমাধিস্থ হয়ে বসে আছেন। যোগীন মহারাজ দেখে খুব লজ্জা পেয়ে গেলেন। আর সেই যে মাকে দেখলেন, দেখে মার প্রতি অসম্ভব তার একটা ভালোবাসা এসে গেল। বলল, এই দেবী মূর্তি, সেই তার উপর যে সেই ভালোবাসা এসে গেল, সেই জন্যেই বোধহয় মায়ের ভারী হয়েছিলেন। ঠাকুর এসেছেন, এসে বলছেন, কিরে, গুরুকে দিনে দেখবি, রাতে দেখবি, গুরুকে বাজিয়ে নিবি, তবে তো হবে। শুধু শুধু গুরু গ্রহণ করবি না। যা সন্দেহ হবে নিরসন করে নিবি। আর যোগীন মহারাজ তো লজ্জায় একেবারে মরে যাবার অবস্থা। আর একবার কি হয়েছে, ফলহারিণী কালিকা পুজোর পরের দিন দেখে ঠাকুর ঘরে বসে আছেন। ঠাকুরের এক ভাগ করে প্রসাদ আসতো নিত্য ঠাকুরের কাছে। আর সেদিন তো ফলহারিণী কালিকা পূজার প্রসাদ আসবে। তাকে ঠাকুর ছটফট করছে, প্রসাদ আসেনি। রামলাল দাদাকে বলছেন, ওরে দেখ দেখ, প্রসাদ এলো না, ছটফট করছেন। যোগীন মহারাজ ভাবছেন, ব্রাহ্মণ তো, জাত ব্রাহ্মণ, চালকলা বাঁধা, তার একটা আসক্তি আছে, ওই জন্যে প্রসাদের জন্যে অত ছটফট করছে। ঠাকুর তো আবার বেরিয়ে গেলেন ঘর থেকে। বেরিয়ে গিয়ে খাজাঞ্চিকে বলছে, দেখো বাবা, এতদিনের বরাদ্দ আছে এই প্রসাদ, এ অন্য রকম যেন না হয়। খাজাঞ্চি লজ্জায় পড়ে গেছে। লজ্জায় পড়ে গিয়ে বলছেন, না না, ছিছি, আপনার ঘরে প্রসাদ যায়নি, আমি এক্ষুনি পাঠিয়ে দিচ্ছি, আপনি যান। ও মা, সত্যি ঠাকুর ঘরে যেতে যেতে প্রসাদও এসে হাজির। ঠাকুর বুঝতে পেরেছেন তো যোগীন মহারাজের মনের ভাব।
তিনি তো সারসির মধ্যে দিয়ে, যেমন কাঁচের আলমারির ভেতর দিয়ে সেই আলমারির ভেতরে সব কিছু দেখা যায়, তিনি তো সব বুঝতে পারতেন। যোগীন মহারাজের মনের ভাব বুঝতে পেরেছেন। বলে, দেখ, আমি এমনি আনতে যাইনি জানিস, রানীমার এই যে মায়ের যে প্রসাদ হয়, এই প্রসাদ ঠিক ঠিকভাবে যাতে সৎভাবে ব্যয় হয়, এই জন্যে আমি করি জানিস। যারা খায়, যারা পূজারী আছে, তাদের চরিত্র ভালো না, আবার হয়তো পয়সা দিয়ে প্রসাদ বিক্রি করে দেয়, কারু বা উপপত্নী আছে তাদেরকে খাওয়ায়, কেউ বা বেশ্যা বাড়িতে নিয়ে যায় জানিস, সেই প্রসাদ খাওয়ায়। তা প্রসাদের তো সৎভাবে ব্যয় হয়, যাতে প্রসাদটা সৎ লোককে খাওয়াই, সেই জন্যে আমি এই রকম করি রে। এখানে তো ভালো লোক আসে রে এখানকার, তাদের জন্যে যাতে রানীমার বন্দোবস্ত যা করে গেছে ঠিকঠাক কাজ হয়, সেই জন্যে আমি এই রকম করি রে। যোগীন মহারাজ সেদিনও ধরা পড়ে গেলেন। আবার লজ্জায় মাথা হেঁট হয়ে গেল। কি করবেন, চুপচাপ বসে আছেন। একবার যোগীন মহারাজ, দক্ষিণেশ্বরে অনেক সাধু আসতো। একবার এক হঠযোগী এসেছে। সে হঠযোগীকে যোগীন মহারাজ যান। যোগীন মহারাজ কেন, অনেকেই যান। সে হঠযোগী অনেক কিছু লোককে বলে দেয়, অনেক কিছু ভবিষ্যৎবাণী করে, লোকেদের নানা সমস্যার সমাধান করে দেয়। তাকে ঠাকুর দেখছেন, যোগীন মহারাজ যাচ্ছেন তার কাছে। ঠাকুর চান না তার নিজের লোক অন্য কোথাও যাক। ঠাকুর হিংসা মনে এনে ওই ভাব আনছেন না। ঠাকুর দেখছেন তার ভাব ভঙ্গ হয়ে যাবে। এই রকম কথা মহাপুরুষ মহারাজকে বলেছিলেন। মহাপুরুষ মহারাজ রামদত্তের বাড়ি যেতেন, সেখানে নিত্যগোপাল যে থাকতেন। নিত্যগোপাল বড় সাধক ছিলেন, তার ভাব সমাধি হতো। কিন্তু ঠাকুর বলেছিলেন, ও এখানকার থাকেন নয় রে, তুই ওর সঙ্গে বেশি মিলমিশ করিস না। এইরব যোগীন মহারাজের ক্ষেত্রেও এইটা। ঠাকুর ডেকেছেন, বলে, কি করছিস রে? যোগীন মহারাজ বলছেন, কাম টাম কী করে যায়, সেই জন্যে ওনার কাছে কিছু উপদেশ শুনবো বলে যায়। তা ঠাকুর বলছেন যে, ও এই জন্যে তুই যাস রে? তা ঠিক আছে, তুই একটু নাম সংকীর্তন করবি তো? যোগীন মহারাজ শুনলেন, ভাবলেন, দেখছো, এ তো কিছু জানে না, ওই জন্যে কোথায় আমাকে নেতি ধৌতি বলবে, কোথায় প্রাণায়াম বলবে, কোথায় আসন বলবে, তা না কিছুই বলল না। বলল, একটু হরিনাম করিস তো। জানে না কি করবে, এই রকম মনে সংশয় হলো। কিছুদিন ঠাকুরের যা প্রেসক্রিপশান দিয়েছেন ফলো করেননি। ঠাকুর জিজ্ঞাসা করেছিলেন, কিরে, কিছু বুঝছিস? যোগীন মহারাজ চুপ করে রইলেন। ঠাকুর বললেন তো। সেই জন্যে যোগীন মহারাজ সত্যিই সেদিন নাম সংকীর্তন করতে লাগলেন। ওমা, নাম হাতে হাতে ফল। যেমন নাম সংকীর্তন করছেন, তার মনের ওই সব ভাব চলে যাচ্ছে। যোগীন মহারাজ তো আশ্চর্য হয়ে গেলেন। মানে নিজের মনের ভুল তো বুঝতে পেরেছেন। এরম নানা বিষয়ে যোগীন মহারাজ শিক্ষা পেতেন। একবার নৌকো করে আসছেন, ঠাকুরের নামে নিন্দে করেছেন।
বলছে ওই যে আছে দক্ষিণেশ্বরে পাগলা বাউনটা, ভালো খাচ্ছে পড়ছে আর কলকাতার ছেলেগুলোদের মাথা খাচ্ছে, এইরম বলছে। যোগীন মহারাজ তো কিছু বললেন না, চলে এলেন, ঠাকুরকে বললেন। ঠাকুর বললেন, কেন তুই চুপ করে রইলি, জানিস না গুরু নিন্দে শ্রবণ করলে মাথা ধর থেকে আলাদা করে দিতে হয়, না হলে সেখান থেকে চলে যেতে হয়? চুপ করে রইলেন যোগীন মহারাজ। ওমা, আর একদিন দক্ষিণেশ্বরে নষ্ট চরিত্রের এক মহিলা আসতো, গঙ্গার চান করে ঠাকুরের কাছে ঘরে আসতেন, প্রণাম করতেন। তা লোকেরা, পাড়ার লোকেরা বলছেন, ওই যে এখন আবার ওই মাগিটার খপ্পরে পড়েছে। যোগীন মহারাজের শুনে খুব খারাপ লাগলো যে ওই দেব চরিত্রে এরকম দুর্নাম দিচ্ছে, বলে গিয়ে দেখো। তারপরে বলে তাকে জিজ্ঞেস করো যে যায়, বলে দেখো সেই মেয়েটা বলছে আমার নামে যত কলঙ্ক দাও দাও, তার নামে বলো না। ঠাকুর বলছেন, লোকে কত কি বলে, তুই তা বলে লোকের কথায় কান দিবি রে, কান দিসনি। এইভাবে হাতে ধরে ঠাকুর সব শেখাচ্ছেন। ওমা, একদিন ঠাকুরের জামা কাপড় রাখার বাস্কে আরশোলা হয়েছে। যোগীন মহারাজকে বলেছে, যা তো এগুলোকে মেরে ফেলে হয়তো। যোগীন মহারাজ ফিরে এসছেন, কিরে মেরেছিস তো তেলা পাখাগুলো? বলল, না তো। বলে, তোকে যেমন বলবো ওইরম শুনবি, নালে ভবিষ্যতে বিপদে পড়ে যাবি, বুঝলি? তারপরে একদিন ঠাকুর বলেছেন যে দেখ, পালোর ক্ষীর করে আনবি। তখন ঠাকুর কাশীপুর উদ্যানবাটিতে। যোগীন মহারাজ ভাবছেন, পালোর ক্ষীর মধ্যে ওর তো পালও মেশায়, তা ঠাকুরের শরীর খারাপ, আরও যদি শরীরটা খারাপ হয়ে যায়, তার চেয়ে ভালো ক্ষীর করিয়ে আনি। দোকানে তো কিনতে পাচ্ছেন না। যেতে যেতে ঠাকুর দুপুরবেলা ক্ষীর খাবেন। যোগীন মহারাজ চলে গেছেন বলরাম মন্দিরে, গিয়ে বলরামবাবুকে বলেছেন। বলরামবাবু বলেছেন, ঠিক আছে আমি ক্ষীর করে দেবো, বলে ক্ষীর করে দিয়েছেন। যোগীন মহারাজ বিকেলবেলায় গিয়ে হাজির। ঠাকুর বলে, এত দেরি কেন? বলে, এই জন্যে। বলে, ও ক্ষীর আমি খাবো না, অত ক্ষীর আমার সহ্য হবে না। মাকে বলল, বল যা, মাকে গিয়ে বল গোপালের মাকে খাইয়ে দিতে, ওর তো গোপালময় শরীর, গোপাল খেয়ে নেবে, বল। ঠাকুর চলে গেলেন, যোগীন মহারাজ রইলেন। তারপর 15 দিন বাদে মায়ের সঙ্গে বৃন্দাবন চলে গেলেন। সঙ্গে আরও লোক ছিল। যোগীন মহারাজের তখন থেকেই মায়ের ভারী হলেন। বলরামবাবুর বাড়িতে দক্ষিণে বৃন্দাবনে যে কুঞ্জ ছিল, সেই কুঞ্জ নিয়ে মাকে নিয়ে চলে গেলেন। যোগীন মহারাজ ওখানে তপস্যা করতেন আর মাকে দেখতেন। তপস্যা করে শরীর ভেঙে গেল। মা বলতেন, সে কি বাবা, তুমি খাবে, তপস্যা করো, খাও দুটি দুটি। মার এইভাবে নজর ছিল। ঠাকুর মাকে বলছে, তুমি যোগীনকে দীক্ষা দাও। আবার যোগীন মহারাজকেও বলছেন, তুই মার থেকে দীক্ষা নে। প্রথম মা কানে কথা নেননি, আর যোগীন মহারাজও কথা নেননি। 3 বার বলার পর মা যোগীন মহারাজকে জিজ্ঞেস করেছিলেন। যোগীন মহারাজও স্বীকার করেছিলেন। মা দীক্ষা দিলেন যোগীন মহারাজকে। মায়ের ভারী তো, প্রথম দীক্ষা দিলেন মাকে। কাকে দিলেন? ঠাকুরের চিহ্নিত ঈশ্বর কোটিকে। যোগীন মহারাজকে মা বলতেন, ও কৃষ্ণ সখা অর্জুন, এইরম বলতেন। নানাভাবে নানা জায়গায়
মায়ের কাজ করতেন যোগীন মহারাজ, নানা রকম কাজ করে দিতেন। মায়ের ভারী যেমন ছিলেন, প্রকৃত ভারী ছিলেন। বৃন্দাবন থেকে আবার মাকে নিয়ে চলে গেলেন, হরিদ্বার ইত্যাদি তীর্থ দর্শন করালেন, আবার কলকাতায় নিয়ে এলেন। কলকাতা থেকে মাকে নিয়ে আবার চলে গেলেন কামারপুকুরে, মাকে নিয়ে ছাড়তে গেলেন। কামারপুকুরে রইলেন, মাকে দেখভাল করতেন, নানা রকমভাবে মার সহায়তা করতেন। তখন তো মায়ের অন্যান্য কেউ ছিল না দেখবার। আবার কলকাতায় ফিরে আসতেন, আবার কলকাতার ভক্তদের নিয়ে মায়ের কাছে নিয়ে যেতেন। এদিকে বাবুরাম মহারাজের মা যোগীন মহারাজকে আমন্ত্রণ জানালেন। সেই এতে বাবুরাম মহারাজের বাড়ি, সেখানে বললেন এসো আমাদের এখানে থাকো। সেদিন সেই 24শে ডিসেম্বর, সেই বিখ্যাত দিনে ধুনি জ্বালিয়েছিলেন স্বামীজি, আপনারা তো জানেন। সেই ধুনির কাছে সংকল্প করেছিলেন, যোগীন মহারাজও সংকল্প করেছিলেন, ত্যাগব্রতের সংকল্প। তারপরে সেখান থেকে আবার কামারপুকুর চলে গেলেন। কামারপুকুরে গিয়ে মার দেখাশুনো ইত্যাদি করতেন। মঠ তখন বরানগরে চলে এসছে। বরানগরে এসে তিনি ত্যাগব্রতে দীক্ষিত হলেন। নাম হলো, স্বামীজি নাম দিলেন যোগানন্দ। যোগীন মহারাজ এইভাবে থাকতেন, আর সন্ন্যাসের পর আবার তপস্যায় চলে গেলেন। নানা জায়গায় তপস্যা করতেন। তপস্যা করে করে আবার ফিরে আসতেন, আবার মায়ের কাছে চলে যেতেন। একবার মাকে নিয়ে দ্বিতীয়বার বৃন্দাবন যাচ্ছেন, বৃন্দাবন দর্শন করাতে যাচ্ছেন। ট্রেনে খুব জ্বর হলো। যোগীন মহারাজ খুব চিন্তিত হয়ে গেলেন যে মাকে নিয়ে কিভাবে নামাবেন। জ্বরে আচ্ছন্ন হয়ে দেখছেন ঠাকুর দাঁড়িয়ে আছেন যোগীন মহারাজের মাথার কাছে। আজ জরাসুর বলছে, তোকে আজ দেখে নিতুম, শুধু তোর গুরুর জন্যে আমি কিছু করতে পারলুম না। যাকগে, ওই দেখছিস লাল চেলি পরে দাঁড়িয়ে আছে, ওকে রসগোল্লা ভোগ দিয়ে দিস। পরের দিন যোগীন মহারাজ একদম সুস্থ, মাকে নিয়ে বৃন্দাবনে নামলেন। সেখান থেকে আবার মাকে নিয়ে জয়পুর ইত্যাদি জায়গায় গেলেন। সেখানে গোলাপ মা ছিলেন। গোলাপ মাকে বলছেন যে দেখুন গোলাপ মা এই রকম হয়েছে, আর এই যে মন্দিরটা দেখছেন লাল কাপড় পরা দেবী মূর্তি, এই সেদিন দাঁড়িয়েছিল। তা বলছেন ঠিক আছে, তুমি এই দেবী মূর্তিকে তাহলে রসগোল্লা ভোগ দিয়ে দাও। ও মা, সেখানে রসগোল্লাও বিক্রি হচ্ছে। যোগীন মহারাজ কিনে রসগোল্লা আবার ভোগ দিয়ে দিলেন। দিয়ে সেই যে বলেছিল লাল কাপড় পরা ওই বেটিকে তুই দিয়ে দিবি, সে ভোগ দিয়ে দিলেন। এইভাবে মায়ের সেবা করতেন। মা চলে আসতেন বেলুড় মঠের নীলাম্বর বাবুর বাগান বাড়িতে, সেখানেও যোগীন মহারাজ সেবা করতেন। তখন শরৎ মহারাজ কোথায়? শরৎ মহারাজ মায়ের ভারী হননি। যোগীন মহারাজ চলে যাবার পর
শরৎ মহারাজ ভারী হয়েছিলেন। এদিকে যোগীন মহারাজ যা পয়সা পেতেন সেই পয়সা সব রেখে দিতেন, একটু একটু করে মা তীর্থে গেলে মাকে দিতেন। জয়রামবাটি যেতেন, মা জগদ্ধাত্রী পুজো করতেন। দেখতেন মা 4 প্রহরের পুজো, প্রহরের পুজোয় 1 প্রহর হয়ে যাচ্ছে, আবার বাসন মাজতে যাচ্ছেন, আবার আর 1 প্রহরের পুজো হচ্ছে, আবার বাসন মাজতে যাচ্ছেন। যোগীন মহারাজ দেখছেন মায়ের তো খুব কষ্ট, উনি আবার একটু একটু করে পয়সা জমিয়ে 600 টাকা জমিয়েছিলেন। 300 টাকা দিয়ে মায়ের পুজোর বাসন করিয়ে দিয়েছিলেন, আর বলেছিলেন মা দেখো তুমি আর প্রত্যেক প্রহরের পুজো হবে আর বাসন মেজো না মা, অত কষ্ট আমি চোখে দেখতে পারি না, সইতে পারি না। তুমি এই অনেক বাসন করে দিলুম, তুমি এইবার এতে ঠিক ঠিক করে প্রহরের পর প্রহর পুজো করে নিও। আর 300 টাকা দিয়ে মার 3 বিঘে জমি করে দিয়েছিলেন। কেন পুজো করতে গেলে চাল লাগে, টাকা লাগে, মা কোথায় পাবেন? তখন তো মায়ের পয়সা ছিল না এখনকার মতো মা যে বেনারসি কাপড় পরছেন, তখন মার নিতান্ত খারাপ অবস্থা। তা উনি মায়ের ওইভাবে জগদ্ধাত্রী পুজোর বন্দোবস্ত করে দিয়েছিলেন। এরম করতে করতে যোগীন মহারাজের স্বাস্থ্য দিন দিন খারাপ হয়ে যেতে লাগলো। তবুও মায়ের সেবা কিন্তু থামছে না, সেবা ঠিক করে যাচ্ছেন। স্বামীজি এলেন 97 সালে আমেরিকা থেকে, স্বামীজির সঙ্গে মিলিত হলেন। তারপর 98 সালে মন্দির কর্তৃপক্ষ আর সেখানে ঠাকুরের মহোৎসব করতে দিবেন না। যোগীন মহারাজ অনেক কষ্ট করে বেলুড়ের পাশে একটা জায়গা বাগান বাড়ি ঠিক করেছিলেন, সেই অসুস্থ শরীরে ঠাকুরের জন্মোৎসব করার জন্যে, জন্ম মহোৎসব। কিন্তু নিজে তিনি যেতে পারেননি, এত শরীর খারাপ ছিল। স্বামীজি বেলুড়ের জমি কিনেছিলেন, যোগীন মহারাজকে নিয়ে এসেছিলেন নৌকো করে বাগবাজার থেকে, যে যোগীন তুমি দেখো। যোগীন মহারাজকে আসতে পারবেন না, নৌকো করে এনে জমিতে দেখিয়েছিলেন। দিন দিন শরীর আরও খারাপ হয়ে যেতে লাগলো, বিছনায় শয্যাশায়ী হয়ে যেতে লাগলো। স্বামীজি বলেছিলেন একদিন যে যোগীন তুমি সুস্থ হয়ে ওঠো, আমি চলে যাই, আমি মরি। প্রভুর তা ইচ্ছে নয়। স্বামীজির তো আরও কাজ বাকি আছে। যোগীন মহারাজের বোধহয় কাজ শেষ হয়ে যাচ্ছে, ঠাকুরের কাছে যাবার সময় হয়ে যাচ্ছে। শেষ সময় এসে গেছে, মাতা ঠাকুরানী এসেছেন তার সহধর্মিণীকে সঙ্গে করে। বলছেন যোগীন কিছু উপদেশ দাও। যোগীন মহারাজ খুব অসন্তুষ্ট হয়েছিলেন, বললেন যা উপদেশ দেবার আপনি দেবেন, কোনো কথা বললেন না। আস্তে আস্তে সেই দিন চলে এলো। 1899 খ্রিস্টাব্দের 28শে মার্চ চলে এলো। ঠাকুর তার সন্তানকে নিজের কাছে নিয়ে চলে গেলেন। স্বামীজি বললেন এই একটা একটা এই কড়ি খসা শুরু হলো, এবারে আস্তে আস্তে একটার পর একটা খসে যাবে।
স্বামীজি তাকে নিয়ে এসছিলেন, পাগড়ি বেঁধে দিয়েছিলেন। তার শেষ সময় দাঁড়িয়েছিলেন। ঠাকুরের সন্তান ঠাকুরের কাছে চলে গেল। তার পায়ে সাষ্টাঙ্গ প্রণাম জানিয়ে, ঠাকুরকে আভূমি প্রণাম জানিয়ে আজকে এই পূর্ণ শ্লোক মহাপুরুষ যোগানন্দ মহারাজের অনুধ্যান এখানেই শেষ করলাম। শ্রীরামকৃষ্ণ অর্পণমস্তু।